ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজার ৮০ বন্দীকে মুক্তি দিল ইসরায়েল, ১০ জনের অবস্থা গুরুতর। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই বলছে জাতিসংঘ। এদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি। আরো জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে কি যুক্তরাষ্ট্র হেরে গেল। সর্বশেষ জানিয়ে দিব যে কারণে চীনকে বাদ রেখে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজার ৮০ বন্দীকে মুক্তি দিল ইসরায়েল, ১০ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে গাজা উপত্যকা থেকে আটক ৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই বন্দীদের গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বে ইসরায়েল নিয়ন্ত্রিত কিসুফিম সীমান্ত দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে গাজার একজন চিকিৎসক জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তত ১০ জনের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে দের আল বালাহ শহরে আলাকসা শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, মুক্তিপ্রাপ্তদের একজন চরম সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি চলাফেরা করতে অক্ষম এবং তার শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। তবে ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজার বহু বন্দী বাসিন্দাকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। দখলদার ইসরায়েলের হাতে এখনো কতজন গাজাবাসী বন্দী রয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সংখ্যাটি হাজারেরও বেশি। জানুয়ারির ওই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অস্থায়ী মেয়াদ শেষ হতেই যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় আবার হামলা শুরু করেছে। বর্বর বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত ১৫০০ ফিলিস্তিনি নিহত ও ৩৭০০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই বলছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা এবং পশ্চিম তীরে নিপীড়নের কারণে ফিলিস্তিনি জনগণকে রক্ষার জন্য আর খুব বেশি সময় হাতে নেই। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুর বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের। ফ্রান্সিসকা আলবানিজ বলেন, ইসরায়েল জানুয়ারি থেকে গাজায় কোনো যুদ্ধবিরতি সেভাবে মানেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ না হলে ইসরায়েল তাদের যুদ্ধাপরাধ বন্ধ করবে না। আলবানিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জবাবদিহির সম্ভাবনা নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিচার পাওয়ার আশা আমি আর করি না, কারণ আপনারা দেখেছেন সবাই ক্রমাগতভাবে তাকে লাল গালিচা সংবর্ধনা দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, অনেক পশ্চিমা ও ইউরোপীয় দেশ নেতানিয়াহুকে তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারিকৃত গ্রেফতারি পরোয়ানা মানতে অস্বীকৃতি জানাচ্ছে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। বুধবার ৯ এপ্রিল এক বিবৃতিতে এ তথ্য জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের জন্য ইরানের সরকারের বেপরোয়া প্রচেষ্টা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তাই ইরান যেন পরমাণু প্রকল্প অগ্রসর করার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতায় বিঘ্ন সৃষ্টি করে না পারে, সেজন্য সব সময় যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাবে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলেও জানান স্কট বেসেন্ট। কোন কোন কোম্পানি ও ব্যক্তির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, নিষেধাজ্ঞা পাওয়া ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি আগে থেকেই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। প্রতিষ্ঠান দুটি হল অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান এবং দ্য ইরান সেন্ট্রিফিউজ কোম্পানি। প্রতিষ্ঠান দুটি ইরানের পরমাণু কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানের জন্য দায়িত্বপ্রাপ্ত। গত ৭ এপ্রিল অনেকটা আকস্মিকভাবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হচ্ছে ওয়াশিংটনের। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, আলোচনা হবে পরোক্ষভাবে ও এতে ওমান মধ্যস্থতাকারী হিসেবে থাকবে। এরপর ৮ এপ্রিল ট্রাম্প বলেন, এই আলোচনা যদি সফল না হয় সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বড় মাত্রার বিপদে পড়বে ইরান, এমনকি দেশটিতে বোমা হামলাও হতে পারে। রাশিয়ার সঙ্গে কি যুক্তরাষ্ট্র হেরে গেল?
যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে, এটি মার্কিন নীতি নির্ধারকরা মেনেই নিতে পারেন না, একথা বলেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। অ্যালেক্সা জনসের সঙ্গে একটি সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বুধবার এটি প্রকাশিত হয়। খবর আরটির মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক কার্লসন বলেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছি। এই যুদ্ধ মূলত চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন, গোয়েন্দা সংস্থা সিআইএ, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা কখনোই ইউক্রেনের যুদ্ধ ছিল না, তারা মূলত আমাদের ওপর ভরসা করেই বেঁচেছিল। সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। তার মতে পুতিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের পারমাণবিক হামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প বলতেন, ক্ষমতা নেওয়ার পর মাত্র 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন তিনি। এরপর এবছর 20 জানুয়ারি শপথ নেওয়ার পর যুদ্ধবন্ধে কাজে লেগে পড়েন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে রীতিমতো ভর্ৎসনা করেন সদল বলে। যে কারণে চীনকে বাদ রেখে 90 দিনের জন্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। সম্প্রতি বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনকে বাদ রেখে বাকি সব দেশের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত 90 দিনের জন্য স্থগিত করেছেন তিনি। সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়েছে, অন্য দেশের ক্ষেত্রে ট্রাম্প নমনীয় হলেও চীনের ওপর আরোপিত শুল্ক 104% থেকে বাড়িয়ে 125% করার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, বিশ্বের সব দেশের ওপর শুল্ক কার্যকর করার সিদ্ধান্তে 90 দিনের বিরতি থাকবে। শুধু চীনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বাড়িয়ে 125% করা হয়েছে, অর্থাৎ মাত্র 24 ঘন্টা আগেও যেটা অসম্ভব মনে হয়েছিল সেটাই এখন বাস্তব হিসেবে ধরা দিল।